ভিডিও স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আমরা যদি কর্মসংস্থান পত্রিকা একটু জুম করে বড় করে নিই তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কর্মসংস্থান পত্রিকাটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 3 আগস্ট 2024 কর্মসংস্থান, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন পরীক্ষার জন্য, তা আমরা সরাসরি মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখব। তো চলুন সরাসরি আজকের কর্মসংস্থানে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা দিয়েছে। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। তো আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন প্র্যাকটিস সেট। তো দেখুন কোন কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেট, এটি কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এই ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেটটা আজকে আমরা সম্পন্ন করব। তো চলুন প্র্যাকটিস সেটটা শুরু করি। তবে তার আগে এখানে যা লেখা আছে সেই লেখাটা আমরা প্রতিদিনের মতো আজকেও একটু পড়ে নেবো। এখানে পরিষ্কার করে লেখা আছে সেটা আমরা আগে পড়ে নিই। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আগে সিলেবাস সম্পর্কে, একটু নাম্বার বিভাজন সম্পর্কে এসবগুলো জানা বোঝার দরকার আছে। তো তার জন্য আমরা প্রতিনিয়ত এই জায়গাতে এটা পড়লে সেটা বুঝতে পারি। তো আজকের ক্ষেত্রেও আমরা এখানে পড়ে নেবো এখানে কী লেখা আছে। তো চলুন এখানে কী লেখা আছে আমরা একটু দেখি। তো এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর ও জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদের প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টের পরীক্ষা হবে কিন্তু 16 এবং 17 নভেম্বর। দেখুন এই জায়গাটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পরীক্ষার কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গেছে 16 এবং 17 নভেম্বর। এটা কিন্তু আগস্ট মাস, সেপ্টেম্বর অক্টোবর মাঝখানে কিন্তু আপনি 2 মাস সময় পাচ্ছেন। তো আপনারা মনে করুন যে পরীক্ষা কিন্তু আপনার মানে কি দরজায় কিন্তু করা নাড়ছে, আপনি কিন্তু দরজা আটকে দিয়ে শুয়ে থাকতে মানে ঘুমিয়ে পড়তে পারবেন বা শুয়ে কাটাতে পারবেন না, পরীক্ষা কিন্তু আপনার করা নাড়ছে দরজায়। তাহলে আপনাকে কীভাবে পড়তে হবে সেইভাবেতে আপনি পড়লে কিন্তু আপনার অবশ্যই সুফল বা সাফল্য আসবেই আসবে। তো দেখুন 16-17 নভেম্বর কিন্তু পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংরেজি থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং অ্যারিথমেটিক থাকবে 30 নম্বর, অর্থাৎ 30 আর 40 70 আর 30 100 নম্বরের মোট পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা হবে, সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে এই জায়গায় কিন্তু একটা মহা মুশকিল, এখানে একটা মুশকিল আর এখানে একটা মুশকিল। দেখুন সময় থাকবে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই পরীক্ষার প্রশ্নের উত্তর কমপ্লিট করে আপনার অনেকটা টাফ হয়ে যাবে। তাই আপনাদের নিয়মিত প্র্যাকটিসের বা এই অভ্যাসের উপরে কিন্তু আপনি এই সময়টার মধ্যে এটা কমপ্লিট করতে পারবেন। জেনারেল স্টাডিজের জন্য অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেল ফলো করুন এবং নিয়মিত আমাদের চ্যানেল ফলো করুন অঙ্কের জন্য। অঙ্কের বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের একটা কথা যে আপনারা বেশি করে প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনাদের সাফল্য আপনার কাছে চলে আসবে, আপনার হাতের মুঠোয় সাফল্য আসবে, আপনাকে সাফল্য ধরা দেবে। আপনি প্র্যাকটিস করুন। এখানে আছে নেগেটিভ মার্কিং। এই নেগেটিভ মার্কিংয়ের জায়গায় একটা খুব প্লাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে, খুব নেগেটিভ পয়েন্ট অবশ্যই নেগেটিভ মার্কিং আছে মানে নেগেটিভ পয়েন্ট, এবং অন্য কথায় কিন্তু এটা আবার পজিটিভ পয়েন্টও বলা যায়। যেমন আপনি যদি মনে করুন নেগেটিভ মার্কিং, আমাদের অনুরোধ সবসময় থাকবে এটাই যে আপনি নেগেটিভ মার্কিং নেবেন না। অর্থাৎ আপনি যে প্রশ্নটার উত্তর ভুল হবে সেই প্রশ্নটা আপনি করবেন না, প্রশ্নের উত্তর আপনি জানেন না ছেড়ে দিয়ে আসবেন তাও সঠিক, কিন্তু আপনি যে গেস করে উত্তর করবেন যে এই প্রশ্নটা হয়তো এটা হতে পারে, এরকম হয়তো বলে উত্তর করবেন, তাহলে আপনার ভুল হয়ে যাবে। ভুল হলে কিন্তু আপনার নাম্বারটা কাটা যাবে ভাই। তাই আপনারা যথেষ্ট সচেতন হয়ে পরীক্ষাটা দিন। ধরুন মনে করুন আপনি কেন আপনাকে এটা বলছি, কারণ হচ্ছে আপনার পিছনে কিন্তু সব সময় একজন নিঃশ্বাস ফেলছে, আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, জাস্ট সে সময়ের অপেক্ষা আপনার সামনে যাওয়ার জন্য। তো যে কোনো মানুষ কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আপনি যদি সামনে থাকেন তাহলে আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাহলে আপনাকে কী ভাবতে হবে, আপনার যেটা সঠিক সেটা করতে হবে। ধরুন আপনি মনে করুন 50 নম্বর সঠিক, মোট আপনি 70টা প্রশ্ন উত্তর দিয়েছেন। ধরুন আপনি মনে করুন 70টা নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, এখন আপনার ওখানে সঠিক হয়েছে 50টি আর 20টি গেছে ভুল। 20টা ভুলের জন্য আপনার নাম্বার কাটবে কিন্তু 5। আপনি যদি 50 পেয়ে থাকেন, আপনি চলে আসলেন কত, 45-এ। একটা ছেলে আপনার যে পিছনে বসে আছে বা আপনার পিছনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যে ছেলে, সে কিন্তু মোটামুটি 43টা প্রশ্ন, সে কিন্তু মোটামুটি 47টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 47টা। তাহলে আপনি বলছেন 70টা প্রশ্নের উত্তর দিয়েছেন, তাহলে আপনি চাকরি করবেন আর সেই ছেলেরা পাস করতে পারবে না? তা না কিন্তু বন্ধু, আপনি যখন 70টা প্রশ্নের উত্তর দিয়ে 50টি সঠিক করেছেন এবং 20টা ভুল করেছেন, তার জন্য আপনার 5 নম্বর কাটা গেছে, তাই কিন্তু আপনার 45-এ চলে এসেছে। আর সে কিন্তু 47টা সঠিক প্রশ্নের উত্তর করেই কিন্তু চলে এসছে, তাই কিন্তু সে পেয়েছে 47 আর আপনি পেয়েছেন কিন্তু 45। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন, মানে মাথার মধ্যে ওটা নেবেন যে নেগেটিভ মার্কিং আছে মানে আপনার মহাবিপদ। তাই আপনি কি করবেন, আপনি কখনোই
একটা বেফাস উত্তর করবেন না, মানে আপনি যেটা জানেন না সেটা উত্তর করবেন না, এটা আমার কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট। তো এবারে আমরা চলে যাবো পরে কী লেখা আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুলের জন্য একটা নাম্বার কাটা যাবে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রথম পার্টে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন কে? কর্মসংস্থান পত্রিকার সম্পাদক স্যার রঞ্জিত ঘোষ। এই রঞ্জিত স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট কমপ্লিট করেছি। কর্মসংস্থানে যেসব স্যারেরা মানে প্র্যাকটিস সেটগুলো তৈরি করেন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই সাজেশনমূলক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু আপনার বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আসে। আপনাদের এটা আমি কিন্তু বলে দিলাম, কারণ আমরাই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো সলভ করে আজকে এরকম একটা জায়গায় চলে এসেছি। আপনারা ভালো করে একটা মানে একটা জিনিস মনে রাখবেন যে এই প্র্যাকটিস সেটগুলো যত সলভ করবেন, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, কর্মসংস্কৃতি যত সলভ করবেন, তত আপনার কিন্তু সাফল্য হাতের মুঠোয় চলে আসবে। এই যে স্যারেরা প্রশ্ন করেন, এনারা যে খুব চিন্তাভাবনা করে প্রশ্ন করেন এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন, রঞ্জিত স্যার তার মধ্যে কিন্তু একজন। তো চলুন চলে যাই আজকের মূল প্র্যাকটিস সেটে, আমরা দেখি। তো চলুন চলে যাই আজকের প্রথম প্রশ্ন কী আছে। রঞ্জিত স্যার আপনাদের জন্য এই 3রা আগস্ট 2024 কর্মসংস্থান পত্রিকায় যে ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেটটা রঞ্জিত স্যার তৈরি করেছেন, তার প্রথম প্রশ্ন কী আছে। চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে। তো আমরা মূল প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে চলে এলাম, এবং এই প্র্যাকটিস সেটটা একটু জুম করে বড় করে নিয়ে দেখছি এখানে কী লেখা আছে। এখানে দেখুন লেখা আছে কিন্তু পিএসসি ক্লার্কশিপ, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ পরীক্ষা হবে তার কিন্তু প্র্যাকটিস সেট। তো এখানে দেখুন একের দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব। অশোকের রুশ্মিন্দে স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাকে চিহ্নিত করে? এখানে আছে জন্ম, এখানে আছে প্রথম ধর্মোপদেশ, আর দিব্যজ্ঞান লাভ, আর মৃত্যু। তো এই যে গৌতম বুদ্ধ, ইনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ ইনি কিন্তু জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী গ্রামে কিন্তু ইনি জন্মগ্রহণ করেন, এবং বড় হয় কোথায়? কপিলাতে কিন্তু ইনি বড় হন। তো এনার যে রশ্মিদে স্তম্ভ সেটা কিন্তু জন্মের জন্য, এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু জন্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঙ্গে সঙ্গে আরও কিছু স্তম্ভ আপনাদের বলে রাখি। গৌতম বুদ্ধের জীবনের প্রথম ধর্মোপদেশ, এই ঘটনাকে ধর্মচক্র পরিবর্তন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়। ধর্মচক্র পরিবর্তন। তারপরে আপনার বুদ্ধের প্রথম ধর্মোপদেশের প্রতীক হলো ধর্মের চাকা, যা কিন্তু বুদ্ধের শিক্ষা এবং আলোকিত হওয়ার পথের প্রতিনিধিত্ব করে। তারপরে আপনার বুদ্ধের জন্মের প্রতীক, এটা কিন্তু পদ্মফুল, যা বিশুদ্ধতা, সৌন্দর্য এবং আধ্যাত্মিক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনার বুদ্ধের জ্ঞান অর্জনের প্রতীক, এটা হলো বোধিবৃক্ষ, যার নিচে কিন্তু বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এছাড়াও কিন্তু আরও কিছু আছে, আজকের প্রশ্নের ক্ষেত্রে আমি আর বললাম না, এটুকুই আপনারা শুনে রাখুন। আর এই যে রুশ্মিদেই স্তম্ভ, এটা কিন্তু জন্মের জন্য। আমরা চলে যাবো 2 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে গান্ধার শিল্পে কোন ধর্মের অস্তিত্ব ছিল? হীনযান, মহাযান, শৈব আর বৈষ্ণব। এই যে গান্ধার শিল্প কোন ধর্মের অস্তিত্ব ছিল? তো এখানে গান্ধার শিল্প এটা হচ্ছে আমরা এই হীনযান আর মহাযান পাই, এটা কিন্তু আমরা কোন ধর্মে পাই? এটা কিন্তু বৌদ্ধ ধর্মে পাই। বৌদ্ধ ধর্মে হীনযান আর মহাযান ছিল। এখন এই হীনযান আর মহাযান কি সেটা আমরা আগে জেনে নিই, তারপর গান্ধার শিল্পে কোন ধর্মের অস্তিত্ব ছিল সেটা আমরা আসবো। তো এখানে আপনি একটা কথা বলে দিই, এখানে যখন হীনযান আর মহাযানে হীনযান এবং মহাযান এটা কিন্তু মানে বৌদ্ধ ধর্মের ছিল, তাহলে এটা কিন্তু গান্ধার শিল্পে কিন্তু বৌদ্ধ ধর্মের মানে কোনো একটা অস্তিত্ব পাওয়া গেছে। এখানে বলছে গান্ধার শিল্পে কোন ধর্মের অস্তিত্ব ছিল? হীনযান আর মহাযান। তো হীনযান আর মহাযান যদি এই দুটোর মধ্যে থাকে তাহলে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত আছে। তা বৌদ্ধ ধর্মের মধ্যে তাহলে গান্ধার শিল্পে কী হয়? একটা কোনো মূর্তি তৈরি হয় বা কিছু একটা তৈরি হয়, আর সে মূর্তি পূজায় বিশ্বাসী ছিল কারা? এই মহাযানরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হীনযান কিন্তু মূর্তিতে বিশ্বাসী ছিল না, কিন্তু এই গৌতম বুদ্ধের মৃত্যুর পর একদল ছিল কিন্তু যারা কিন্তু এই মহাযান অর্থাৎ বুদ্ধের কী বলে ওটা হচ্ছে মূর্তিতে বিশ্বাসী ছিল, এরকম একটা বিষয়। হীনযান আর মহাযানের কিন্তু এই দুটো জিনিস আছে। তো এখানে মহাযান কিন্তু এই গান্ধার শিল্পের কোন ধর্মের অস্তিত্ব ছিল? মহাযান। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ডিটেলসটা কিন্তু আর কিছু বললাম না, কারণ এত ডিটেলস বলতে গেলে না ক্লাসটা বড় হয়ে যায় এবং সত্যি একটু অসুবিধা হয়। এর জন্য যদি আপনি ডিটেলস আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কাছে ফোন করবেন 85 309 82 506। এই নাম্বারে আপনি ফোন করে প্রত্যেকটা পোস্টের ডিটেলসটা শুনবেন, আমি আপনাদেরকে বলে দেবো। কিন্তু আপনি ফোন করবেন কটার সময়? রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। আর যে কোনো পোস্টের জন্য যে কোনো এই পিএসসি ক্লার্কশিপের আমরা জেনারেল স্টাডিজ, পিএসসি ক্লার্কশিপের অঙ্ক সমাধান ইত্যাদি আপনারা যদি পেতে চান আর এগুলো পিডিএফ আকারে পেতে চান, সেক্ষেত্রেও আপনারা ফোন করবেন এই নাম্বারে 85 309 82 506। এই নাম্বারে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা কথা আমার আছে, সেটা হচ্ছে আপনারা যদি প্রিলিতে পাস করতে চান এবং মিসলেনিয়াস যারা দিয়ে পিএসসি মিসলেনিয়াস যারা দিচ্ছেন তারা যদি প্রিলিতে পাস করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে। দেখবেন আপনার প্রিলি পাস হবেই হবে।
তো চলুন আমরা 3 দাগের প্রশ্নে চলে যাই। 3 দাগের প্রশ্ন আছে কি? 3 দাগের প্রশ্ন আছে মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হন কে? এখানে আছে ভদ্রবাহু, এখানে আছে জাম্বু, এখানে আছে সুধর্ম, এখানে আছে স্থূলভদ্র। তো এই যে স্থূলভদ্র এটা কে? স্থূলভদ্র ছিলেন কিন্তু খ্রিস্টপূর্ব 300 সালে। ইনি কিন্তু এই বৌদ্ধ এই যে মহাবীরের যে জৈন ধর্মের কিন্তু ইনি কিন্তু ছিলেন প্রথম চেয়ারম্যান স্থূলভদ্র 300 সালে। আর খ্রিস্টপূর্ব 300 সালে কিন্তু এই স্থূলভদ্র ছিলেন কিন্তু এই জৈন ধর্মের চেয়ারম্যান। আর এখানে এর সঠিক উত্তর কী হবে? মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হন কে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সুধর্মের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুধারামন। কখনো কখনো কিন্তু আপনার এই প্রশ্ন পড়তে পারে। সুধারামন কিন্তু এই মহাবীরের মৃত্যুর পর জনসংঘের প্রধান নির্বাচিত হন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সুধারামন কিন্তু এর সুধর্মের কিন্তু অন্য নাম সুধারামন। আর যদি পাশাপাশি আপনাকে আরেকটা কথা বলে রাখি, অশোকের পুত্র হচ্ছে সম্প্রতি তিনি কী করেছিলেন? তিনি কিন্তু জৈন ধর্ম দীক্ষা লাভ করেছিলেন সম্প্রতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 4 দাগের প্রশ্ন আছে ত্রিপুটক কোন ভাষায় লিখিত? এখানে আছে পালি, সংস্কৃত, ব্রাহ্মী আর খরিষ্ঠ। তো অবশ্যই আপনারা জানেন ত্রিপুটক হচ্ছে পালি ভাষায় রচিত। এখন এই ত্রিপুটকটা কি? ত্রিপুটকটা হচ্ছে বৌদ্ধদের কিন্তু প্রধান ধর্মগ্রন্থর নাম হচ্ছে ত্রিপুটক। যে গৌতম বুদ্ধ দ্বারা যে ধর্ম প্রচার করা হয় বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের কিন্তু প্রধান গ্রন্থ হচ্ছে ত্রিপুটক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্ন আছে কোন বছর ভারতে অলিম্পিক আয়োজিত হতে চলেছে? এখানে প্রশ্ন 2030, এখানে 2050, এখানে 2034, 2036 এই অপশনগুলো আছে। প্রশ্ন কিন্তু ভালো করে বুঝবেন কোন বছর ভারতে অলিম্পিক আয়োজিত হতে চলেছে। এখন চলছে 2024। এখন অলিম্পিক কোথায় চলছে আপনারা ইতিমধ্যে জানেন। তো 2024 কিন্তু অলিম্পিক চলছে কিন্তু প্যারিসে কিন্তু অলিম্পিক চলছে। কিন্তু যদি আপনাদের মনে হচ্ছে 2024 প্যারিসে অলিম্পিক চলছে, তাহলে এই 2030, 2050, 2034, 2036 এখানে আপনার একটা জিনিস ভাবতে হবে। এখানে দেখুন 2030 আছে, আপনার চলছে কত? 2024। তাহলে 2024 পরে 4 বছর পরে হয় 2028, তাহলে একটা হয় 2028 কিন্তু একটা অলিম্পিক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2028। আচ্ছা 2028 পরে কত হবে? 2032। ঠিক কিনা? 2028, 2024 হচ্ছে, 2028 হবে, 2032 একটা অলিম্পিক হবে। তাহলে 3টি গেল। তাহলে দেখুন এখানে 2028 নেই, 2032 নেই। আর তারপরে অলিম্পিকটা কবে হবে? সেটা কিন্তু 2036 হবে। তাহলে এখানে আপনার প্রশ্ন করেছে কি কোন বছর ভারতে অলিম্পিক আয়োজিত হতে চলেছে, কোন বছরে ভারতে অলিম্পিক আয়োজিত হতে চলেছে। তাহলে অবশ্যই এখানে কোনো সাল কিন্তু এই 24 সাল অনুযায়ী কিন্তু কোনো সাল এর মধ্যে আসছে না, শুধুমাত্র 36 সালটা আসছে। তাহলে আপনি মানে চোখ বুঝিয়ে বলতে পারেন যে 2036 সালে ডিপ দেখাবে সেটা করতে। এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনার চোখ বুঝিয়ে বলা যায়। কেন বলা যায় সেটা আপনি তো বুঝেই নিলেন। তো একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার থাকে জ্ঞান অর্থাৎ উপস্থিত বুদ্ধি, তাহলে যে কোনো জিনিসটার আপনি উত্তীর্ণ হতে পারবেন। যে কোনো জীবনে দেখুন, জীবনে চড়াই উতরাই থাকবে। চড়াই উতরাই বলতে বুঝতে পেরেছেন তো? কখনো খাদ, কখনো আপনার ঢালু, কখনো আপনার উঁচু, এরকম থাকবে। তো এরকম চড়াই উতরাই আপনি যে কোনো উপস্থিত বুদ্ধিতে কিন্তু আপনি সেটা পার করতে পারবেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2036। এইবার এইখানে একটা কথা, এখানে আমি যে বলছি 2036 এই ভারতে অলিম্পিক হবে, এটা সঠিক। মানে এখনও পর্যন্ত কিন্তু ভারতীয় তরফ থেকে কিন্তু সেটাই কিন্তু বলা হচ্ছে, এবং সেইটা কিন্তু এখনও পর্যন্ত সেই যে হবে এটার যে কিছু নিয়মকানুন আছে সেই সবগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভারত লেগে আছে, যাতে করে 2036 আমাদের ভারতবর্ষে এই অলিম্পিকটা হয়। তো এবার আপনি বলতে পারেন যে স্যার 2024 প্যারিসে হচ্ছে, 2036 ভারতে হচ্ছে। এটা কিন্তু যেহেতু প্যারিসে হচ্ছে এটা এখন চলছে, আর 2036 হবে ভারতে। কিন্তু মাঝখানে যে 2028 আর 2032 গেল, স্যার এখানে কোথায় কোথায় হবে? হ্যাঁ, এ দুটো আপনাদের বলে দিচ্ছি, সেটা আপনারা শুনুন। এই জন্য আপনাকে বলছি কি, এই জন্য আপনি বলছি যে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাহলে দেখবেন প্রিলিতে আপনার পাস করা খুবই ইজি হয়ে যাবে। যে আমরা এত কিছু জানতে পারছি, শুধুমাত্র আপনি একটু কন্ট্যাক্ট করুন, তাহলে আপনি পারবেন। তো 2028 সালে কিন্তু অলিম্পিক হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আশা করি আপনারা বুঝতে পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই 2028 কিন্তু অলিম্পিক হবে। আর 2032 কোথায় হবে? 2032 হবে কিন্তু অস্ট্রেলিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 2036 হবে কিন্তু ভারতে। কত সুন্দরভাবে এসব প্রশ্নের সমাধান করা যায়। এখন আমরা চলে যাব পরের প্রশ্ন আছে কি 6 দাগের প্রশ্ন।
6 দাগের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? দেখুন আমি কিছুদিন আগে পুলিশের উচ্চপদস্থ থেকে একদম নিম্নপদস্থ পর্যন্ত সবার নাম কিন্তু ধরে ধরে আপনাদেরকে বলে দিয়েছি, এবং এখন সেই কোন পদে আছে সেটাও কিন্তু আপনাদের বলে দিয়েছি, এবং তাদের ফুল নাম কি, সার নাম কি, সব কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে এখানে যে প্রশ্নটা আপনার করেছে, প্রশ্নটা একটু ঘুরেই করেছে, পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এখন আমরা যে গেল লোকসভা, আপনারা অবশ্যই লোকসভার ভোট দিয়েছেন বা লোকসভার ভোট দেখেছেন, যারা দেননি দেখেছেন। তো লোকসভার ভোটের সময় যে ইলেকশন কমিশন ছিল, সেই ইলেকশন কমিশন তিনি কী করেছিলেন, পশ্চিমবঙ্গের ডিজিপিটা পাল্টে দিয়েছিলেন। কার পরিবর্তন করেছিলেন? এই যে আছে রাজীব কুমার, এই রাজীব কুমারের কিন্তু পরিবর্তন করে দিয়েছিলেন। তখন কিন্তু ইলেকশনের আগে, অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু রাজীব কুমার ছিল, রাজীব কুমারকে পরিবর্তন করেছিলেন। কে করেছিলেন? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের নাম কি? আপনি ওটা আমার সঙ্গে বলবেন, কারণ আমি অত কিছু আর বলবো না, কারণ অনেকবার বলেছি সব কথা। তো ইলেকশন কমিশনার কে ছিলেন সেটাও আপনি বলবেন। এই যে 2024-এ যে আমাদের যে লোকসভা হয়ে গেল, সেই লোকসভায় ইলেকশন কমিশন কে ছিলেন সেটাও আপনি বলবেন। এই লোকসভায় যে ইলেকশনটা হয়ে গেল, সেই ইলেকশন কমিশনার কিন্তু এই রাজীব কুমারকে পরিবর্তন করেছিলেন। পরিবর্তন করে কী করেছিলেন? পশ্চিমবঙ্গের ডিজিপি করেছিলেন কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায়। আর এই সঞ্জয় মুখোপাধ্যায় কিন্তু এতদিন পর্যন্ত ছিল, কিন্তু গত 15ই জুলাই 2024 কিন্তু পরিবর্তন হয়েছে। রাজীব কুমার আবার চলে এসছেন, পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি আবার কিন্তু বহাল রেখেছেন সেই রাজীব কুমার, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গ সরকার সেই রাজীব কুমারের ওপরে কিন্তু আবার ভরসা রেখেছেন, তাই এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু রাজীব কুমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এবার যদি এইটা যখন সঞ্জয় মুখোপাধ্যায় ছিলেন, তখন যদি মানে প্রশ্নটার উত্তর কালেক্ট করতাম, তখন কিন্তু আমরা বলতাম সঞ্জয় মুখোপাধ্যায়। এখন যখন আপনাদের মানে পরীক্ষাটা হবে, এই মনে করুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলো, কিংবা আপনাদের পিএসসি ক্লার্কশিপ হলো বা পিএসসি মিসলেনিয়াস হলো, যখন যেটা হবে না কেন, তখন আপনারা কি করবেন? তখন আপনারা ওটাকে ঠিক রাখবেন যে ডিজিপিটা কী হয়েছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি ঠিক রাখবেন, দেখবেন অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমানে কিন্তু রাজীব কুমার হচ্ছে পশ্চিমবঙ্গের ডিজিপি, অর্থাৎ ডিজিপির কথার অর্থ হচ্ছে ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চপদস্থ পুলিশ হচ্ছেন ডিজিপি, ইনি কিন্তু ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চ পুলিশ পদের নাম হচ্ছে ডিজিপি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমানে কিন্তু ডিজিপি হচ্ছে রাজীব কুমার। এবার আমরা চলে যাবো পরের প্রশ্ন কী আছে? 7 দাগের প্রশ্নে। এখানে এই যে 7 দাগের প্রশ্ন আছে, 7 দাগের প্রশ্ন কী আছে? 7 দাগের প্রশ্ন আছে পিন ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে আছে হিমাচল প্রদেশ, এখানে আছে অরুণাচল প্রদেশ, এখানে আছে অন্ধ্রপ্রদেশ, এখানে আছে মধ্যপ্রদেশ। তো এই পিন ভ্যালি জাতীয় উদ্যান এটা কিন্তু হিমাচল প্রদেশে, এর দেখা হবে সঠিক উত্তর। এখন বলতে পারেন যে স্যার আমরা হিমাচল প্রদেশে আমি যাচ্ছি, কিন্তু পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের কোথায় অবস্থিত? হ্যাঁ, আপনি তো হিমাচল প্রদেশে গেলেন ভাই, কিন্তু পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে আপনি জানেন, কিন্তু কোন পথে যাবেন আপনি? ওই জায়গাটার নাম কি, মানে যেখানে পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত সেই জায়গাটার নাম কি? তো হিমাচল প্রদেশের কোথায় পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত? তো হিমাচল প্রদেশ রাজ্যের কিন্তু লাহুল এবং স্পিতি জেলার মধ্যে কিন্তু এই পিন উপত্যকা অবস্থিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পিন জাতীয় উদ্যান কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্ন আছে ইরাসমাস। এই ইরাসমাস পুরস্কার দেওয়া হয় কোন দেশ? এই ইরাসমাস পুরস্কার দেয় কোন দেশ? এখানে আছে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস আর সুইডেন। তো এর সঠিক উত্তর হবে কি? অবশ্যই নেদারল্যান্ডস হচ্ছে এর সঠিক উত্তর। ইরাসমাস পুরস্কার দেয় নেদারল্যান্ডস। এখন এই ইরাসমাস পুরস্কার এই বছর অর্থাৎ 2024-এ ইরাসমাস পুরস্কার পেয়েছেন কিন্তু আমাদের ভারতীয় বিশিষ্ট লেখক অমিতাভ ঘোষ। আপনারা অবশ্যই নাম শুনেছেন অমিতাভ ঘোষ। তো অমিতাভ ঘোষ কিন্তু একজন বিশিষ্ট ভারতীয় লেখক অমিতাভ ঘোষ। তো ইনি যে বিষয়ের উপরে পেয়েছেন সেটা কি, কোন বিষয়ের উপরে এই ইরাসমাস পুরস্কার পেয়েছেন? গ্রহের সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে লেখা বইয়ের জন্য কিন্তু এবছর ইরাসমাস পুরস্কার পেয়েছেন লেখক অমিতাভ ঘোষ, ভারতীয় লেখক অমিতাভ ঘোষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ইংল্যান্ডের প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে, সেই মানবিক সংস্থা যেটা হচ্ছে সমাজবিজ্ঞান বা শিল্পকলার ক্ষেত্রে কোনো সংস্থা বা ব্যক্তি অসাধারণের অবদানের জন্য এই বার্ষিক পুরস্কার প্রদান করে। ইরাসমাস পুরস্কার পেয়ে সম্মানিত অমিতাভ ঘোষ, ইনি কিন্তু নভেম্বর মাসের ইংল্যান্ডে গিয়ে তিনি নিজের পুরস্কার নিজেই নিয়ে এসেছিলেন। সম্পূর্ণ যে বিষয়টা এটা কিন্তু প্রিমিয়াম ইরাসমিয়ান ফাউন্ডেশন এটা কিন্তু প্রদান করে। আর এই ফাউন্ডেশন থেকে একটা কথা বলা হয়েছে কেন অমিতাভ ঘোষকে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে অমিতাভ ঘোষকে পুরস্কারের জন্য বেছে নিয়েছেন তারা এই কারণে যে অচিন্তনীয় কল্পনা করার ব্যাপারে
আবেগপূর্ণ অবদানের জন্য কিন্তু এই অমিতাভ ঘোষকে কিন্তু ওনারা বেছে নিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে কোনো অসুবিধা থাকলো না। তো এখানে কিন্তু একটা প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন করে দিলাম, 2 in 1 হচ্ছে না, 3 in 1 হচ্ছে না, 4 in 1 হচ্ছে না, 5 in 1 হচ্ছে, মানে 1 in all এরকম প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এরকম প্রশ্নের উত্তর আপনারা নিয়মিত দেখুন। আর এডুকেশন স্কুল আপনাদের পাশে সবসময় আছে। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের উপরাষ্ট্রপতি এখন কি? এখানে আছে দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড় আর সিবি আনন্দ বোস। তো দেখুন এখানে বলেছে কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি এখন কি? তো এখানে ভারতের উপরাষ্ট্রপতি এখন কিন্তু এই যে জগদীপ ধনখড়, সিদ্ধাক হবে সঠিক উত্তর। ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এর আগে রাজ্যপাল ছিল। এখন বর্তমান যে রাজ্যপাল আছে তার কিন্তু আগে রাজ্যপাল ছিলেন কিন্তু জগদীপ ধনখড়। বর্তমানে রাজ্যপাল কী আছে আপনারা জানেন, তো এর তো আর বলতে হবে না। তো এখানে জগদীপ ধনখড় কিন্তু বর্তমানে উপরাষ্ট্রপতি। এখন এই যে জগদীপ ধনখড়, এই জগদীপ ধনখড়ের আগের উপরাষ্ট্রপতিকে আমরা নাই জানলাম, তিনি ছিলেন আমাদের এখন বর্তমান যে রাজ্যপাল আছেন তার আগের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, যেটা পশ্চিমবঙ্গে আমাদের। কিন্তু ভারতবর্ষের এখন উপরাষ্ট্রপতি যদি জগদীপ ধনখড় হয় তাহলে আগের উপরাষ্ট্রপতি কে ছিলেন, যে তার পরিবর্তে কিন্তু জগদীপ ধনখড় এলেন, কে ছিলেন সেটা? তো এর আগে কিন্তু ছিলেন ভেঙ্কাইয়া নাইডু ছিলেন কিন্তু আগের উপরাষ্ট্রপতি। আর ভেঙ্কাইয়া নাইডুর কিন্তু পরিবর্তন হয় 16 জুলাই 2022 কিন্তু সেটা পরিবর্তন হয়ে কিন্তু জগদীপ ধনখড় হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ছোটোখাটো বিষয় জানতে বা অন্যান্য বিষয় জানতে এবং জেনারেল স্টাডিজ এবং প্রশ্নের সমাধান পেতে, অঙ্ক প্রশ্ন কীভাবে আপনি সহজে সমাধান করতে পারবেন, আপনি কীভাবে প্রিলিতে পাস করতে পারবেন, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসে প্রিলিতে কীভাবে পাস করতে পারবেন, আপনার যদি পাস করতে হয় তাহলে দেখতে হবে আর এডুকেশন স্কুল, যোগাযোগ করতে হবে আর এডুকেশন স্কুলের সাথে। যোগাযোগ নাম্বার হচ্ছে 8539 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, অবশ্যই আপনার সঙ্গে কথা হবে, যাবতীয় সব বিষয়ে আপনি হেল্প পাবেন। তো আমরা দেখছি আর এডুকেশন স্কুল আজকের যে ক্লাসটা চলছে সেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে এ সপ্তাহের কর্মসংস্থান থেকে, অর্থাৎ 3রা জুলাইয়ের কর্মসংস্থান থেকে। তো চলুন চলে যায় 8 দাগের প্রশ্ন। তো চলুন চলে যায় পরের প্রশ্ন কী আছে? 10 দাগের প্রশ্ন। তো 10 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখানে 10 দাগের প্রশ্ন আছে, দেখুন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ছিল? জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, বুদ্ধদেব ভট্টাচার্য আর প্রফুল্লচন্দ্র ঘোষ। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ। দিকদাগ হবে সঠিক উত্তর। যখন প্রথম মুখ্যমন্ত্রী হয় তখন কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হন। আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের ভোটাধিকার দেওয়া হয় কিসের ভিত্তিতে? ভারতের যে ভোটাধিকার দেওয়া হয় সেটা কিসের ভিত্তিতে দেওয়া হয়? ভোটের অধিকার এটা দেওয়া হয় কিন্তু এখানে আছে বয়স, শিক্ষা, সম্পত্তি আর ধর্ম। তো এখানে এই তিনটি কিন্তু হবে না। আমাদের ভারতবাসীরা কিন্তু বয়সের ভিত্তিতে কিন্তু ভোটাধিকার দেওয়া হয়। অর্থাৎ একজনের যদি 21 বছর বয়স, একজন যদি 18 বছর বয়স পূর্ণ করে তাহলে 18+ এজ হলেই আপনার কিন্তু ভোটাধিকার, মানে আপনার কিন্তু ভোট দেওয়ার অধিকার চলে আসে। তো এর দাগ হবে সঠিক উত্তর। বয়স হচ্ছে ভারতে ভোটাধিকার দেওয়া হয় বয়সের ভিত্তিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? দেখুন খুব সহজ, খুব কিন্তু একটা ভালো জিনিস এখানে পাওয়া গেছে। এইসব জিনিস কিন্তু যে আমি যেসব প্রশ্ন করাচ্ছি আপনি যদি গত 1-2 মাসের আমার প্র্যাকটিস সেটের মানে এগুলো যদি সলভ করেন বা এরকমভাবে যদি আপনি রানিং ক্লাস করেন তাহলে আপনারা অবশ্যই এসব বিষয়ে জানতে পারবেন। এখানে আছে 42তম, 44তম, 61তম, 64তম। এখন এই যে 21 থেকে 18 বছর করা হয়েছে, কার সময় করা হয়েছিল? এটা কিন্তু রাজীব গান্ধীর সময় করা হয়েছিল। এটা আপনাদেরকে জানিয়ে দিই, রাজীব গান্ধী যখন এটা ছিলেন, রাজীব গান্ধী যখন মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এটা করা হয় 21 থেকে 18 করা হয়। আর তখন রাষ্ট্রপতিকে ছিলেন, কারণ রাষ্ট্রপতির মানে সই বলতে কি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কিন্তু কখনোই 21 থেকে 18 হবে না। রাষ্ট্রপতি তিনি সেই সময় কে রাষ্ট্রপতি ছিলেন? যিনি এই 21 থেকে 18 বছর বয়সের ভোটাধিকার দেওয়ার একটা মানে আইন পাশ করেছিলেন, সে রাষ্ট্রপতি কে ছিলেন? রাজীব গান্ধী তো তখন ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই সময় কে ছিলেন রাষ্ট্রপতি? তো অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে আমি জানাবো কোন সংবিধানের সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার দেওয়া 21 থেকে 18 বছর করা হয়। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো চলুন আমি সেটাই আগে জানিয়ে নিই, তারপর আপনাদের বলে দিচ্ছি। 1989 সালে করা ভারতীয় সংবিধান 61তম সংশোধনীতে কিন্তু ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কিন্তু কমিয়ে 18 বছর করা হয়েছিল। আর ভারতীয় সংবিধানের
326 অনুচ্ছেদ, এটা কিন্তু সর্বজনীন ভোটাধিকার কিন্তু দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কোন ধারায়? তাহলে 61তম ধারা, 61তম কিন্তু 61তম সংশোধনীর মাধ্যমে কিন্তু 21 থেকে 18 করা হয়েছে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর এই যে 61তম মানে সংশোধনী, এটা কিন্তু 326 ধারা। আর এই যে 61তম সংশোধনী, এই 61তম সংশোধনী এটা কিন্তু 326 ধারার সঙ্গে কিন্তু এটা যুক্ত আছে। 326 ধারার অনুমতি অনুযায়ী কিন্তু এই 61তম সংবিধানে কিন্তু 21 থেকে 18 করা হয়েছে। আরও এর সাথে আর একটু আপনাদের অ্যাড করে দিচ্ছি, সেটা শুনুন। প্রথমে বিলটি কিন্তু 1988 সালে 15 ডিসেম্বর লোকসভায় পাশ হয়েছিল। তারপরে এই বিলটি 20 ডিসেম্বর 1988 সালে রাজ্যসভায় পাশ করা হয়। তাহলে প্রথমে পাশ করা হয় লোকসভায় 1988 সালে 15 ডিসেম্বর, ভালো করে তারিখটা মনে রাখবেন। তারপরে কিন্তু বিলটি 20 ডিসেম্বর 1988 সালে রাজ্যসভায় পাশ করানো হয়। তারপরে কিন্তু বিলটি 28 মার্চ 1989 সালে কিন্তু রাষ্ট্রপতি ভেঙ্কটরামন দ্বারা কিন্তু সম্মতি হয়েছিল। রাষ্ট্রপতি, তখনকার রাষ্ট্রপতি ছিলেন ভেঙ্কটরামন। তো এই ভেঙ্কটরামনের দ্বারা কিন্তু সম্মত হয়েছিল। সেটা ছিল 28 মার্চ 1989 সাল। এই 28 মার্চ 1989 সালে কিন্তু এই বিলটা তখন থেকে কার্যকারী হয়। অর্থাৎ ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। তখনকার কিন্তু যে প্রধানমন্ত্রী ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 করেছিলেন, তিনি কিন্তু আর কেউ নয়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, 1951 সালের 25 অক্টোবর থেকে কিন্তু 1952 সালের 21 ফেব্রুয়ারি লোকসভায় কিন্তু প্রথম সাধারণ নির্বাচন হয়। সালটা ভালো করে মনে রাখবেন, 1951 সালের 25 অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে এই লোকসভার ভোটটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো এরকম সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর শুনতে এবং সুন্দর সুন্দর প্রশ্ন পেতে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আর এডুকেশন স্কুলের দিকে। আর এডুকেশন স্কুল সবসময় আপনার কথা ভাবে। আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে, আর এডুকেশন স্কুল আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে, সেই হাতটা আপনাকে শক্ত করে ধরতে হবে, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। সহজ ভাষায় আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে কিভাবে আপনাদের পরীক্ষা উত্তীর্ণ হয় তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আমরাই দেবো। তো চলুন চলে যাবো 13 দাগের প্রশ্নে। তো এখানে 13 দাগের প্রশ্ন আছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেয় কে? সংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট আর নির্বাচন কমিশন। প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় ও আঞ্চলিক দলের হিসেবে স্বীকৃতি দেন কে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু নির্বাচন কমিশন, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। কে রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের নির্বাচন কমিশন, একটি রাজ্যের রাজ্যপাল আর রাজ্য নির্বাচন কমিশন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই কে রাজ্য বিধানসভা নির্বাচন পরিকল্পনা করেন, তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, ভারতের নির্বাচন কমিশন। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? সেই প্রশ্নটা এক্ষুনি বললাম, যেটা ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? 1951 থেকে 1952 সাল, এই দুটো সালের মধ্যে কিন্তু ভারতের নির্বাচন হয়। 15 অক্টোবর থেকে কত অবধি চলেছিল? 15 অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। মোট 3 মাস মতো চলেছিল, 3 মাস কি 4 মাস মতো চলেছিল। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু এখানে আপনি যেটাই দেবেন, মানে এখানে 1951 আছে 1952 সালে, কিন্তু 1951 সালে শুরু হয়েছিল, 15 অক্টোবর থেকে শুরু হয়েছিল। 1952 সালে কিন্তু শেষ হয়েছিল, 1912 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু শেষ হয়েছিল। তো এর সঠিক উত্তর হবে সম্ভবত এইখানে, এটা সিদ্ধাক দিলেই হয়ে যাবে। সিদ্ধাক দিতে পারেন আপনি, বিদ্যাকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে কোনো একটা কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952 সালে। আমি 1952 সাল দিলাম এখানে। তো এখানে আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্ন আছে, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটি, এর পুরো কথা এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আশা করি আপনারা বুঝতে পারছেন এর জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এটা কবে প্রতিষ্ঠিত হয়। এখানে আছে 2010, 2012, 2011, 1986। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 2010 সালে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই জাতীয় সবুজ ট্রাইব্যুনালটা কী জিনিস? 2010 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, তা এই জাতীয় সবুজ ট্রাইব্যুনালটা কী জিনিস, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটা যাতে না আসে, তার এই প্রশ্নটার যদি এই প্রশ্নটা যদি আপনাদের মনে আসে, তাহলে উত্তরটাও আপনি পাবেন, কারণ উত্তরটাও আমি তো দেবো। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটি 18 অক্টোবর 2010, 2010 সালে কিন্তু এনজিটি আইনের অধীনে বহু শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা জড়িত যে কোনো পরিবেশগত বিরোধ পরিচালনার জন্য একটা বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা কিন্তু ছিল 18 অক্টোবর 2010। এটি কিন্তু জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষকে প্রতিস্থাপন করে গঠিত হয়েছিল। এটি ভারতের সংবিধান 21 ধারা থেকে
অনুপ্রেরণা গ্রহণ করে, যা ভারতের স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের আশ্বাস দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর কিন্তু ভারতই বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠেছে যেটি কিন্তু বিশেষ পরিবেশগত ট্রাইব্যুনাল স্থাপনের জন্য, এবং এটি করার জন্য এটি ভারত হচ্ছে প্রথম উন্নয়নশীল দেশ হতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এদের কিন্তু মোট 5টি অধিবেশন স্থান রয়েছে। এদের মোট 5টি অধিবেশন স্থান রয়েছে। একটা হচ্ছে ভোপাল, একটা হচ্ছে পুনে, একটা নয়াদিল্লি, একটা কলকাতায় এবং চেন্নাইতে, যার মধ্যে কিন্তু নয়াদিল্লি হলো এর প্রধান অধিবেশন স্থান। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর চেয়ারপারসন ভারতের প্রধান বিচারপতির অনুসারে ভারতের কেন্দ্রীয় সরকার নিযুক্ত করে। বর্তমানে বিচারপতি আদর্শ কুমার গোয়েল হলো জাতীয় সবুজ ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটির কিন্তু চেয়ারপারসন, যিনি কিন্তু 2018 সালে এই দায়িত্বটা পেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। এখানে 17 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? বনবিড়াল, মেছো বিড়াল, বেঙ্গল টাইগার, জংলি শিয়াল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পশু এটি কিন্তু মেছো বিড়াল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু অনেকবার ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়েছে এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়ও পড়েছে। মেছো বিড়াল কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান রাজ্য পশু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখব 18 দাগের প্রশ্ন। প্রশ্ন আছে, ভারতের প্রথম লোকপালকে? লোকনাথ বসু, পিনাকি চন্দ্র ঘোষ, সমরেশ বন্দ্যোপাধ্যায়, অসীম কুমার রায়। তো ভারতের প্রথম লোকপালকে, তো এটা হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারতের প্রথম লোকপাল ছিলেন কিন্তু পিনাকি চন্দ্র ঘোষ। আর এই পিনাকি চন্দ্র ঘোষ ইনি ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, 2024 মরশুমে কলকাতা নাইট রাইডার্স এর কোচ কে ছিলেন? এখানে আছে গৌতম গভীর, স্টিফেন ফ্লেমিং, চন্দ্রকান্ত পণ্ডিত, মার্ক বাউচার। তো এখানে 2024 সালের আগে যারা ছিলেন তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছিল। করার পরে একটা নতুন নাইট রাইডার্স কোচ হিসেবে কিন্তু 2024 সালে দেখা গিয়েছিল চন্দ্রকান্ত পণ্ডিতকে, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 20 দাগের প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটা প্রশ্ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর ইতিহাসের প্রথম ট্রফি বিজয়ী দল কোনটি? অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আইপিএল যেটা হয় সেটার কিন্তু ইতিহাসে প্রথম ট্রফি বিজয়ী দল কোনটি? এখানে আছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো আপনাদেরকে আইপিএল সম্পর্কে আরও একটু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, তারপরে আমরা উত্তরটা বলছি। 2008 সালে শুরু হয়েছিল কিন্তু এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এটা কিন্তু 2008 সালে শুরু হয়। আর এটির কিন্তু শর্ট নাম হচ্ছে আইপিএল। আর এই আইপিএল চ্যাম্পিয়নশিপ ছিলেন প্রথম যখন এই খেলাটা হয়েছিল 2008 সালে, তখন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এই আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল সেটা কিন্তু প্রথম চ্যাম্পিয়ন দল হচ্ছে রাজস্থান রয়্যালস, কিন্তু এটা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল এই আইপিএলে। আর ওনারা কিন্তু রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা কিন্তু প্রথম পুরস্কার নেয়, সেটা হচ্ছে 4,80,00,000 টাকা তারা পায়। আর সেই বছরই অর্থাৎ সেই 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আপনার হচ্ছে রানার্স আপ দল হয় চেন্নাই সুপার কিংস। সেখানে কিন্তু তারা পেয়েছিলেন, চেন্নাই সুপার কিংস পেয়েছিলেন কিন্তু 2,40,00,000 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সঠিক ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। তাহলে একটা কথা হচ্ছে, এখানে আমরা সঠিক উত্তর পেলাম হচ্ছে রাজস্থান রয়্যালস। এনারা কিন্তু প্রথম আইপিএল প্রিমিয়ার লিগ অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন রাজস্থান রয়্যালস, প্রথম কিন্তু এনারাই জিতেছিলেন। রানার্স আপ হয়েছিলেন কে? এই চেন্নাই সুপার কিংস। আর এখানে আর একটা কথা ইনফরমেশন আপনাদের দিলাম, সেটা হচ্ছে 2008 সালে কিন্তু আপনার এটা প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ 2018 সালে যখন শুরু হয় তখন কিন্তু রাজস্থান রয়্যালস প্রথম পুরস্কার জেতেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 21 দাগের প্রশ্ন দেখব। ভারতের কোন রাজ্যে সরকারি চাকরির জন্য 2 সন্তানের নিয়ম সুপ্রিম কোর্ট অনুমোদন পেয়েছে? অসম, মণিপুর, রাজস্থান, হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এটা সাম্প্রতিক হয়েছে, এটা হচ্ছে সিদ্ধার্থ হবে সঠিক উত্তর, রাজস্থান। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্য জল তথ্য কেন্দ্র গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন? এখানে আছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর ওড়িশা। তো এর সঠিক উত্তর কিন্তু উড়িষ্যা, এটা হচ্ছে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। প্রশ্ন কী আছে সেটা দেখো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব।
এখানে 23 দাগের প্রশ্ন আছে, দেখুন এশিয়ার আলো কাকে বলা হয়? নবী মোহাম্মদ, যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, মহাবীর। এই গৌতম বুদ্ধকে কিন্তু বলা হয় এশিয়ার আলো। এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। এখন তাহলে এখানে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। এবার আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। পরে যে প্রশ্ন আছে 24 দাগের প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 563, খ্রিস্টপূর্ব 663, 463, খ্রিস্টপূর্ব 540। তো আমি এক্ষুনি আপনাদের বলে দিলাম, তাও আবার একবার বলে দিই। এখানে গৌতম বুদ্ধ কিন্তু নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টপূর্বাব্দে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে কিন্তু জন্মগ্রহণ করেন। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে বুদ্ধ এর অর্থ কী? এখানে শিক্ষক, পুরোহিত, আলোকিত আর সন্ন্যাসী। তো এখানে বুদ্ধ কথার অর্থ হচ্ছে আলোকিত, এই জন্য কিন্তু গৌতম বুদ্ধকে একজন মানুষ বলা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা 26 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে গৌতম বুদ্ধ এর আসল নাম কী ছিল? এখানে আছে মহাবীর, সিদ্ধার্থ, শুদ্ধোধন আর রাহুল। তো অবশ্যই গৌতম বুদ্ধের আসল নাম ছিল কিন্তু সিদ্ধার্থ। বিদ্যা হবে সঠিক উত্তর, অর্থাৎ তার প্রথম নাম ছিল কিন্তু সিদ্ধার্থ। তারপরে উনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং বুদ্ধ লাভ করেন, তার জন্য গৌতম বুদ্ধ হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। আমরা দেখব 7 দাগের প্রশ্ন আছে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় প্রচার করতে গিয়েছিলেন? এখানে আছে কৌশল, কুশীনগর, সারনাথ আর বোধগয়া। তো অবশ্যই এখানে প্রথম ধর্মোপদেশ গৌতম বুদ্ধ এটা হচ্ছে প্রচার করতে গিয়েছিলেন কিন্তু সারনাথে, অর্থাৎ সঠিক উত্তর হবে সারনাথ। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্ন আছে ভারতের ভূমির আয়তন প্রায় 1 বর্গ কিলোমিটার। এখানে 25 লাখ, 28 লাখ, 30 লাখ আর 33 লাখ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 33 লাখ। দিক হবে সঠিক উত্তর। ভারতের ভূমির আয়তন প্রায় 33 লাখ বর্গ কিলোমিটার। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কী আছে? 29 দাগের প্রশ্ন আছে উত্তর থেকে দক্ষিণে ভারতীয় মাটির দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? এখানে আছে 1800, 2022, 2200, এখানে 2900, এখানে 3200। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিক দাগ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ ভারতীয় মাটির দৈর্ঘ্য প্রায় হবে 3200 কিলোমিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 30 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে নিচের কোনটি ভারত ও চীনের সীমান্ত রেখা? তো অবশ্যই আপনারা জানেন ভারত চীনের সীমান্ত রেখা কোনটি? ড্রান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, কোনোটি নয়। তো এই ম্যাকমোহন লাইন এটাই হচ্ছে এর সঠিক উত্তর। এটা কিন্তু ভারত ও চীনের সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা এই যে র্যাডক্লিফ লাইন আছে, র্যাডক্লিফ লাইনটা কী করবো? র্যাডক্লিফ লাইনটা হচ্ছে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত র্যাডক্লিফ লাইন। আর ডুরান্ড লাইন কোথায় অবস্থিত সেটা আপনাদের উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন থাকলো আমার। তো আশা করি আপনারা বলবেন 30 দাগের সঠিক উত্তর হবে এর মানে ডুরান্ড লাইন কোথায় আছে সেটা আপনি একটু বলবেন। 30 দাগের প্রশ্ন মানে ডুরান্ড লাইন হচ্ছে অমুক জায়গায়, মানে ডুরান্ড লাইন কোথায় আছে সেটা আপনারা উল্লেখ করে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমরা চলে যাবো 31 দাগের প্রশ্ন আছে ভারতের দৈর্ঘ্য দক্ষিণ থেকে উত্তর অক্ষাংশে প্রায় 25 ডিগ্রি, 29 ডিগ্রি, 32 ডিগ্রি, এর কোনোটি নয়। তো ভারতের দৈর্ঘ্য দক্ষিণ থেকে উত্তর অক্ষাংশে কত? এর সঠিক উত্তর হবে কিন্তু 29 ডিগ্রি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটিকে উপর দিকে তুলে দিই। এবার 32 দাগের প্রশ্ন দেখবো। 32 দাগের প্রশ্ন আছে ভারতীয় মান সময় হলো কোন শহরের স্থানীয় সময়? এটা দিল্লি, এলাহাবাদ, লখনৌ আর পাটনা। তো অবশ্যই এলাহাবাদ, এটা আপনারা ভূগোলে পেয়ে যাবেন। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। 1 তারিখ কলকাতা শহরের স্থানীয় সময় কত? একই, দ্রুত, ধীরগতি আর এর কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 তারিখ কলকাতা শহরের স্থানীয় সময় হলো, এটা হচ্ছে দ্রুত, বিদ্যাক হবে সঠিক উত্তর। এটার বিষয়টা আমি তো এটা আপনার সঠিক উত্তর হবে বিদ্যাক। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। এখানে 34 দাগের প্রশ্ন আছে। 34 দাগের প্রশ্ন আছে কোনো বস্তুর ভর ড্যাশ। তো কোনো স্থানে পরিবর্তন হয়, সব জায়গায় একই থাকে, এর ওজন সমান আর পাহাড়ে বেশি। তো এখানে একটা জিনিস আছে, এখানে বস্তুর ভর বলেছে। ভর কাকে বলে? ভর হচ্ছে বস্তুর যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। সে যদি পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাওয়া হয় না কেন, তার কোনো পরিবর্তন হয় না, সব জায়গাতে সে একই থাকে, সেটাকে বস্তুর ভর বলে। ভার কাকে বলে? ভার হচ্ছে কি সেই সব জিনিসটা বোঝায় ভার, যেটা কিন্তু পৃথিবীর যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, মানে যে বল দ্বারা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটা কিন্তু ওই বস্তুর ভার বা ওজন বলে। তো এখানে এই ভার বা ওজন কিন্তু আপনার পরিবর্তন হয়। যেখানে পৃথিবীর টান কম সেখানে একরকম হয়, যেখানে বেশি সেখানে কিন্তু আরেক রকম হয়। এটা কিন্তু নির্ভর করে পৃথিবীর টানের উপরে। আর ভর কিন্তু নির্ভর করে বস্তুর পদার্থের উপরে। আশা করি আপনারা ওই বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকবে তার উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা ভরের কোনো পরিবর্তন হয় না, ভর যেখানে নিয়ে যাবে সব একই থাকবে, তো সব জায়গায় একই থাকবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। প্রশ্ন হচ্ছে 35 দাগের প্রশ্ন। নিউটনের প্রথম সূত্র ড্যাশ নামে পরিচিত। এটা ঘর্ষণ সূত্র, মুহূর্তের সূত্র, এখানে জড়তার সূত্র আর গতির সূত্র। তো নিউটনের প্রথম সূত্র কী নামে পরিচিত?
তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র, অর্থাৎ জাড্ডের সূত্র। এটা সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 36 দাগের প্রশ্ন আছে রকেট প্রপোলার প্রযুক্তি নিচের কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা সম্ভবত আপনার এখানে কী আছে, শব্দের প্রতিফলন নিয়ম, নিউটনের গতিসূত্র, এই যে তাপগতিবিদ্যার সূত্র, এই যে তাপগতিবিদ্যার আইন, এটাই হচ্ছে রকেট প্রোপালশন প্রযুক্তি নিচের কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে চলে? এটা হচ্ছে কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা হচ্ছে তাপ গতিবিদ্যার আইন, অর্থাৎ সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের প্রশ্ন কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। তো 37 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে আছে 37 দাগের প্রশ্নে, একটি বল উপরে নিক্ষেপ করলে নিচের কোনটি পরিবর্তন হয় না? উপরে দিকে নিক্ষেপ করলে কোনটি পরিবর্তন হবে না? এখানে ত্বরণ, গতি, সম্ভাব্য শক্তি আর দূরত্ব। তো এখানে কোনটার পরিবর্তন হয় না? সম্ভাব্য শক্তিটা পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে হয়ে যাবে সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। সম্ভাব্য শক্তির কোনো পরিবর্তন হয় না বল উপরের দিকে নিক্ষেপ করলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 38 দাগের প্রশ্নে। ত্বরণ হলো ড্যাশ। এবার এখানে দেখুন এর অপশন আছে বলের বিপরীত সমানুপাতিক, এটা কিন্তু বলের বিপরীত সমানুপাতিক, ভরের বিপরীত সমানুপাতিক, ভরের সঙ্গে সরাসরি সমানুপাতিক, আর বল ও প্রত্যক্ষ সমানুপাতিক। তো P = mm, এই সূত্র থেকে কিন্তু এটা পরিমাপ করা যায়। তো এটা কিন্তু ত্বরণ হলো, তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু এই ভরের বিপরীত সমানুপাতিক। এটা কিন্তু ত্বরণ হলো ভরের বিপরীত সমানুপাতিক। তো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 39 জায়গার প্রশ্নে। প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নটির উপর দিকে তুলি। এখানে 39 জায়গার প্রশ্ন আছে, বাবা রামচন্দ্র নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? এখানে শ্রমিক ইউনিয়ন, কৃষক আন্দোলন, কলা আর পাশ্চাত্য শিক্ষা। তো এই যদি বাবা রামচন্দ্র সম্পর্কে আমরা একটু জানতে হয়, তাহলে আমরা খুব অনেক আগে চলে যাব। সেখান থেকে দেখব বাবা রামচন্দ্র ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমরা এই রামচন্দ্রের ব্যাপারে কিছু আলোচনা করবো, আপনারা একটু মন কান দিয়ে শুনুন, তাহলে 39 জায়গার প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। অযোধ্য কিষাণ সভা 1920 সালের বাবা রামচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি কিন্তু শ্রমিক সমিতির একজন সভ্য ছিলেন, যিনি কিন্তু অযোধ্যের কৃষকদের একত্রিত করেছিলেন এবং প্রথম জমিদার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে বাবা রামচন্দ্র এটি নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে অবশ্যই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্যাকবি সঠিক উত্তর। তো ইনি কিন্তু যে আন্দোলনটা করছিলেন সেটা কিন্তু 1920 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো কিন্তু 40 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে হো ও মুন্ডা উপজাতি মানুষরা কোথায় বাস? তারপরে ওই সাইডে কী আছে, এই সাইডে আছে কোথায় বাস করতো। তো এখানে অপশান আছে ছোটনাগপুর, সাহাদ্রি আর আরাবল্লী পর্বত আর কুলটিনা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ছোটনাগপুর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 41 দাগের প্রশ্নে। 41 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি দেখুন, সেটা কিন্তু এখানে বলছে স্পট দ্য অ্যারো, অর্থাৎ 41 দাগের প্রশ্ন আছে কিন্তু ইংরেজি প্রশ্ন। তো আমরা আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্ত রাখবো, কারণ ইংরেজি প্রশ্ন কিন্তু আমি সমাধান করবো না। ইংরেজি প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের জন্য আমাদের মাস্টারমশাই আছেন, তিনি কিন্তু এই ইংরেজি প্রশ্নের সমাধান করবেন। আজকে আমরা দেখলাম জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট। জেনারেল স্টাডিজের যে 40টা প্রশ্ন পড়বে তার কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস সেট দেখলাম। এরপরে আমরা জেনারেল স্টাডিজের পরে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের অঙ্ক প্রশ্নের সমাধান করব। অঙ্কের প্রশ্নের সমাধান দেখতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং সরাসরি অন্যান্য বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, পরের ক্লাসে দেখা যাবে, পরের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।